শুভ সন্ধ্যা বন্ধুরা। এই মুহূর্তে আলোচনা করব এমন একটি বিষয়, যে বিষয়টি আমাদের খুবই অ্যালার্ট করছে। সারা পৃথিবীর প্রায় 10 থেকে 20% পশ্চিম পৃথিবীর ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এফেক্টেড হয় আমাদের ভেনাস সিস্টেম। ভারতবর্ষে 10 থেকে 20% পপুলেশন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, এবং ইন্ডিয়াতে 5% পপুলেশন, মোর দ্যান 10 মিলিয়নস, মানে 100 মানে প্রায় 1 কোটি 10 মোর দ্যান 10 মিলিয়নস কেসেস হয় প্রতি বছর এই শিরার রোগ। এটাকে এক কথায় বলা হয় বিজ্ঞানের ভাষায় সিভিআই, কনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি বা কনিক ভেনাস ডিজিজ, শিরার রোগ, বা বাংলায় আরও চলিত বাংলায় বললে বলা হয় রগের রোগ। এটা হচ্ছে, আমরা যেহেতু দোপাই মানুষ, দুটো পায়ের উপর ভর করে আমরা হাঁটি, সেই জন্যই আমাদের এটা ভগবান, আল্লাহ বা গড আমাদের একটা পানিশমেন্ট দিয়েছেন এই দুপায়া জন্তুদের, যে এই শিরার রোগটি একটি উপহার স্বরূপ দিয়েছেন। যেহেতু আমরা দাঁড়াতে পারি, চার পায়া জন্তুদের কিন্তু এই ভেরিকোসিটি বা ভেরিকোজ ভেন বা কনিক ভেনাস ডিজিজ বা কনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি বা অ্যাম্বুলেটরি ভেনাস হাইপারটেনশন এই রোগটি হয় না। এটা হচ্ছে ডায়ালেটেড, দেখবেন দড়ির মতো বড় বড় শিরা, অনেকের দেখবেন হাতে থাকে, হাতে তত ইফেক্ট হয় না, কিন্তু পায়েই হচ্ছে সর্বনাশ। এই রোগটি কিন্তু আমাদের খুব একটা মেরে ফেলবে না, কিন্তু ওই পায়ে ঘা করবে, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হবে। আর্লি প্রথম দিকে আমাদের হচ্ছে শোয়ার পর এমন করে পায়ের কাপ মাসেল, মানে হাঁটুর নিচে ওই মাংসপেশিতে পিছন দিকে এমন করে চেপে ধরবে, মনে হলো যেন মাংসপেশি ছিঁড়ে যাচ্ছে, রাতের ঘুম ভেঙে যাবে। আর কি হবে, পায়ের গোড়ালির উপরে একটা স্পেশাল রিজন আছে, গোড়ালির যে মিডিয়াল মেলিওলাস মধ্যকারের যে হাড়টি আছে আমাদের, বড় হাড়টি, পায়ের বাইরের দিকে আছে ছোট হাড়টি ল্যাটারাল ম্যালিওলাস, অ্যাঙ্কেল জয়েন্টের দুপাশে দুটো হাড় আছে দেখবেন। এই মিডিয়াল ম্যালিওলাসের ঠিক 1 ইঞ্চি উপরে এই গেইটার জোন বলে, এখানে একটা ঘা হয়। সেই ঘা কিন্তু সারতে চায় না, কোনো অ্যান্টিবায়োটিক ওষুধে এই ঘা সারে না, কিন্তু অনেক ডাক্তারবাবু আছেন, সুশিক্ষিত ডাক্তারবাবু আছেন, অ্যান্টিবায়োটিকের পর অ্যান্টিবায়োটিক চেঞ্জ করেন, কিন্তু এই ঘা সারে না। তা যা হোক, এই রোগটি সম্বন্ধে এবং আরও ভয়ঙ্কর একটি দেখুন আর্লি সিমটম, যেমন রাত্রে আমাদের হাত পায়ের মাংসপেশি খিঁচ ধরে আসে, এমন খিঁচ ধরে যেন প্রাণটা বেরিয়ে যায়। তার সঙ্গে আর একটা এই রোগটাকে ধরার একটা উপায় আছে, সেটা হচ্ছে, আমি যদি সকালে গিয়ে একটা জুতোর দোকানে মাপ দিয়ে আসি, একরকম মাপ হবে, বিকেলে গিয়ে জুতো কিনতে গেলে দেখব এর চেয়েও বড় মাপের জুতো দরকার, নতুবা পায়ে ঢুকছে না। এটাও একটা দেখুন বেশ মজার বিষয়। সেই জন্য যাদের কনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি আছে, যাদের পা ফোলে, বা কনিক অ্যাম্বুলেটরি ভেনাস হাইপারটেনশন আছে, তাদেরকে বিকেলের দিকেই জুতোর মাপটা দিতে হবে, বা জুতো কিনতে বিকেলেই যেতে হবে। সকালের দিকে কিন্তু ছোট মাপের জুতো কিনবেন, বিকেলে সেটা ঢুকবে না বা হাঁটতে পারবেন না বা ঘা হবে ঘর্ষণে। সেই বিষয়গুলো মাথায় রেখে আমাদের চলতে হবে। এর দুটো কারণে হয়, মহিলারা বেশিরভাগ আমাদের এই ভিকটিম হচ্ছে এই রোগটার। যে সারা ভারতে যেটা বলছিলাম, ইন্ডিয়ান পপুলেশন 138 কোটি বর্তমানে, তার 5% পপুলেশন কিন্তু এই কনিক ভেনাস ডিজিজ বা শিরা বা রগের রোগে আক্রান্ত। মোর দ্যান 10 মিলিয়ন নিউ কেসেস পাওয়া যায় প্রতি বছর। মহিলারা হচ্ছে কমন ভিকটিম এই শিরার রোগের। যে কোনো ভেনই এফেক্ট করতে পারে, কিন্তু বেশিরভাগ এফেক্ট করে আমাদের পায়ের পাতা ও পার্টিকুলারলি কাপ মাসেল, ওই অঞ্চলগুলো। প্রাইমারি একটা ডিফেক্ট থাকে, কনজেনিটাল বা জেনেটিক কারণেও এই রোগ হয়, বংশ পরম্পরায় হতে পারে। ডিফেক্ট লাইজ ইন দ্য ওয়ালস অফ দ্য ভেনের এই শিরা আছে আমাদের হাতে পায়ে দেখবেন, সুপারফিশিয়াল ভেনাস সিস্টেম, এই শিরাগুলোর ওয়ালসে একটা কনজেনিটাল ডিফেক্ট থাকতে পারে, ভেনাস ওয়ালের চেঞ্জ হতে পারে। আর কি হতে পারে, ভালভ আছে কতগুলো ইউনিডাইরেকশনাল, একদিকে রক্ত প্রবাহিত হয় এমন একটা কতগুলো ভালভ আছে এই শিরাগুলোয়। আমাদের পায়ে দুটো সিস্টেম আছে, আপনারা জানেন, যে গ্রেট সাপেনাস ভেন ও স্মল সাপেনাস ভেন। গ্রেট সাপেনাস ভেন স্যাপেনোফিমোরাল জাংশনে ড্রেন করে, আর এই স্মল সাপেনাস ভেন সেটা পপলিটিয়াল ভেনাস সিস্টেমে যে কোনো জায়গায় অ্যানোমেলি সহ নর্মালি পপলিটিয়াল ভেনাস সিস্টেমে ড্রেন করে। এবার দেখুন, কিছু কিছু ক্ষেত্র আছে আমরা কোনো কারণ খুঁজে পাই না, অথচ পায়ে ঘা হচ্ছে, পায়ে শিরা জেগে যাচ্ছে,
পায়ে একটা ব্যথা হচ্ছে, লো গ্রেড পেইন হয়, আলসার হয়, সেই পায়ের রেস্ট নিলে কিন্তু এই পায়ের ব্যথা কমে যায়, বা পাটাকে উঁচু করে এলিভেশন করে রাখলে কিন্তু পায়ের ঘাও সেরে যায়, বা কম্প্রেশন ব্যান্ডেজ আসছি আমি একটু পরে। আর কোনো কোনো ক্ষেত্রে কনজেনিটাল পসিটি অফ ভালভের সংখ্যা কম থাকে বা খারাপ ভালভ থাকে। এবার কনজেনিটাল প্রিডিসপোজিশন, এই যে জন্মগত কিছু ত্রুটির জন্য ভালভ বা ভেনাস ওয়ালে, তার সঙ্গে কিছু অকুপেশনাল ইনফ্লুয়েন্স। দেখবেন মহিলাদের কেন বেশি হয়, তারা রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করেন ঘন্টার পর ঘন্টা। অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে, এই নিয়ম মেনে চললে অফিসে গিয়ে আর কাউকে দেখতে পাবেন না, স্কুলে গিয়ে কোনো মাস্টারকেও তার চেয়ারে দেখতে পাবেন না, কোনো প্রফেসরকেও দেখতে পাবেন না, কোনো রাজনীতিবিদকেও দেখতে পাবেন না, ঘন্টার পর ঘন্টা এমএলএ এমপিদের কনফারেন্স কনভেনশনও চলবে না। কি নিয়মটা কি? 20 থেকে 30 মিনিট এক জায়গায় বসার পর আমাদের চেঞ্জ অফ পশ্চার করতে হবে, একটু হেঁটে নিতে হবে, বা পাটাকে এলিভেশন তুলে রাখতে হবে। সেটা করা কখনোই আমাদের মতো লোকের ক্ষেত্রে, যাদের পেশাগত ঝুঁকি আছে, সম্ভব না। মহিলারা যে রান্নাঘরে দীর্ঘক্ষণ কাটান দাঁড়িয়ে দাঁড়িয়ে বা বসে বসে পা ঝুলিয়ে, এটা একটা কারণ তাদের বেশি হওয়ার জন্য, ভেরিকোজ ভেইন ইনসিডেন্সটা বাড়ার জন্য। আর দেখবেন এটা গেল প্রাইমারি কজগুলোর মধ্যে। এই যে প্রিডিসপোজিশন উইথ অকুপেশনাল ইনফ্লুয়েন্স, সান্ট্রি, মিলিটারি ব্যারাকে দেখবেন মিলিটারিরা দাঁড়িয়ে থাকে 6 ঘন্টা করে টানা, শিফটিং ডিউটি যদিও। পুলিশের থানার সামনে দেখবেন ড্রেস পরে রাইফেল নিয়ে দাঁড়িয়ে আছে 6 ঘন্টা করে। বা কিছু হোটেলে ওয়েটার্স আছে, তাদের এটা একটা পেশাগত ঝুঁকি। যদি কনজেনিটাল তাদের ভেন ওয়াল বা ভেনে ভালভে ডিফেক্ট থাকে, তারা এই রোগে আক্রান্ত হন। অকুপেশনাল ইনফ্লুয়েন্স যেটা বলছিলাম। আর কিছু হয় সেকেন্ডারি ভেরিকোজ ভেন। সেটা কিসে হতে পারে? ইনফিরিয়ার ভেনা কেভা বলে আমাদের দেহের একটা অন্যতম বৃহত্তম ভেনাস সিস্টেম আছে, ইনফিরিয়ার ভেনা কেভা। সেই ভেনা কেভাতে থ্রম্বোসিস হলে হতে পারে। আর্টেরিও ভেনাস ফিস্টুলা হলে দেখবেন আমাদের কিডনি রোগীদের ডায়ালিসিস করার জন্য একটা আর্টিফিশিয়াল এই হাতের এলবোতে বা হাতের রিস্টে রেডিয়াল আর্টারির সঙ্গে একটা ভেনাস ফিস্টুলা করে দেওয়া হয়, এবিএফ। বা কোনো ধাক্কা, চোট, ট্রমার থেকে আর্টারি আর ভেনাসের মধ্যে একটা কমিউনিকেশন হয়ে যায়, ট্রমাটিক আর্টারি ভেনাস ফিস্টুলা বলে। এটা হলে হতে পারে। অবস্ট্রাকশন, যদি আমাদের ভেনের মধ্যে কোনো বাধা হয়, থ্রম্বাস বা এম্বোলিজম, থ্রম্বোএম্বোলিজম, ডিভিটি, ডিপ ভেনাস থ্রম্বোসিস বলা হয়। এটা হলে সেকেন্ডারি ভেরিকোসিটি ডেভেলপ করে। আর একটা ফিজিওলজিক্যাল কন্ডিশন আছে, আমরা প্রতিটা ঘরেই আমরা দেখেছি সেই কন্ডিশনটাকে, দ্যাট ইজ প্রেগনেন্সি। ফিজিওলজিক্যাল কন্ডিশন, এই মনুষ্য সমাজে মানব সভ্যতা, মানব জীবনকে বাঁচিয়ে রাখতে প্রেগনেন্সি অবশ্যম্ভাবী, নতুবা পৃথিবী আজ ধ্বংস হয়ে যেত। সেই প্রেগনেন্সিতেও কিন্তু অনেক মায়েদের ভেরিকোসিটি হয়। তার জন্য তাদেরকে ওই 14 থেকে 16 সপ্তাহ, মানে এই 4.5 মাস 5 মাস থেকে 4.5 মাস 4 মাস 5 মাস থেকে আমাদের একটা এলাস্টোক্রেপ ব্যান্ডেজের স্টকিংস পরতে আমরা অ্যাডভাইস করি ডাক্তাররা। এবং পেলভিক এসওএল, যদি আমাদের তল পেটে কোনো টিউমার থাকে, বা স্পেস অকুপাইং লিসন টিউমার, ক্যান্সার, নানা যদি প্রেশারের থেকে ইনফিরিয়ার ভেনাকে বা আইলিয়াক ভেনকে যদি, ফিমোরাল ভেনকে যদি কম্প্রেস করে, প্রেশার দেয়, তাহলে একটা সেকেন্ডারি ভেরিকোসিটি হয়। সেকেন্ডারি ভেরিকোসিটি মানে কজ বিহাইন্ড ইট, একটা কারণ খুঁজে পাওয়া গেছে, কারণটাকে রিমুভ করলে কিন্তু এই কজ চলে যায়। এবার হু ইজ দ্য মোস্ট লাইকলি টু গেট ভেরিকোজ ভেন, কাদের রিস্ক ফ্যাক্টর আছে তাদেরকে আমাদের জানতে হবে, কাদের হওয়ার সম্ভাবনা বেশি। এইটা দেখুন 30/1/2021, 30শে জানুয়ারি 2021 একটা স্টাডি অনুযায়ী বলছি, এজ, বয়স যত বাড়বে ভেরিকোসিটির চান্স তত বাড়ে, কারণ ভালভগুলো তত দুর্বল হয়ে যায়। সেই জন্য এজ হচ্ছে একটা ব্যাপার, বয়স সীমারেখা। 40-এর উপর আরও বাড়ে, 50-এর উপর আরও চান্স বাড়ে, 60-এর উপর আরও চান্স বাড়ে। সেজন্য এজ হচ্ছে একটা বৃহত্তম ফ্যাক্টর এই ভেরিকোসিটির। মনে রাখবেন, সেক্স, ফিমেল প্রিপন্ডারেন্স বললাম, মহিলাদের বেশি হয়, কারণ তারা নড়াচড়া কম করেন, রান্নাঘরে বেশিক্ষণ কাটান। এছাড়াও আর একটি কারণ আমি যেটা ভেবে দেখেছি, এখন তো পুলিশে অনেক মহিলা কনস্টেবল, বহু সিভিক ভলেন্টিয়ার্স, পশ্চিমবাংলাতেই আছে অন্তত 1,60,000 সিভিক ভলেন্টিয়ার্স। এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা ট্রাফিকে কাজ করেন বিশেষ করে, বা বসে বসে যারা অফিসিয়ালি কম্পিউটার মেনটেন করেন, বা ল্যাপটপ ওয়ার্ক করেন, ওয়ার্ক ফ্রম দ্য হোম করেন, ওয়ার্ক ফ্রম দ্য অফিস করেন, যাদের বসা কাজ, তাদেরই হচ্ছে এই সর্বনাশটি। সেই জন্য মহিলারা কুকিং করেন এবং ওসিপি খান, ওরাল কন্ট্রাসেপটিভ পিল, গর্ভনিরোধক বড়ি,
এটার একটা রোল আছে কিন্তু এই ভেরিকোসিটিতে, ভেনাস থ্রম্বোসিসে এর একটা রোল আছে। হাই লেভেল অফ হরমোনস প্রেগনেন্সিতে হয়, ওসিপি খেলে হয়, ইস্ট্রোজেন এর এফেক্টে মূলত ভেনাস থ্রম্বোসিস হতে পারে বা ভেনের ডায়ালেটেশন হতে পারে। ইস্ট্রোজেনের একটা ভেসো ডায়ালেটারি এফেক্ট আছে। এবার দেখুন প্রেগনেন্সিতে কেন হয়। প্রেগনেন্সি হচ্ছে ব্লাড ভলিউম বাড়ে, প্রেশার বাড়ে, ব্লাড প্রেশারও বাড়ে, হরমোনাল চেঞ্জেস হয়, তার জন্য প্রেগনেন্সিতেও এই ভেরিকোজ ভেন হওয়ার চান্স বেড়ে যায়। ফ্যামিলি হিস্ট্রি বা জেনেটিক, যেটা প্রথমেই বলছিলাম, এটাও একটা অন্যতম প্রধান কারণ। অবেসিটি, মোটাসোটা মানুষ, তাদের ভেনের চাপ পড়ে এই ওজনের জন্য, ওভারওয়েটের জন্য এটা হয়। বিএমআই এর জন্য আমাদের সবসময় 25-26 থাকলে ওবেসিটি হওয়ার চান্স, এই ভেনাস ডিজিজ হওয়ার চান্স কমে। প্রলংড স্ট্যান্ডিং বা সিটিং ফর লং পিরিয়ডস, যেটা বলছিলাম প্রলংড, এভরি 20 to 30 মিনিটস বসার পর একটু হেঁটে নিতে হবে। এতে হয়তো আপনাকে পেশাগত কারণে অফিসে, প্রাইভেট চাকরি যারা বিশেষ করেন, সরকারি চাকরিতে তো অত বাধ্যবাধকতা নেই, যে যার খুশি গো অ্যাজ ইউ লাইক, মোটামুটি সব সরকারের আমলেই সেইটাই চলে। যা হোক, এভরি 20 to 30 মিনিটস বসার পর একটু করে হাঁটতে হবে 2-3 মিনিট, বা উঠে দাঁড়াতে হবে, পায়ের মুভমেন্ট করতে হবে। যাদের বসা কাজ, আমরা যেমন আউটডোর করতে করতে ওই 4 ঘন্টা টানা আমরা পাকে ভাঁজ করি ছাড়ি, ভাঁজ করি ছাড়ি, পায়ের একটু মুভমেন্ট করি, নতুবা আমাদের এই ভেরিকোসিটির চান্স বেড়ে যায়। বা প্রলং দাঁড়িয়ে যারা অপারেশন করেন, বিশেষ করে পেশাগত ঝুঁকি, সিটিভিএস সার্জন, কার্ডিও ভাস্কুলার সার্জনদের আগে, ধরুন আজ থেকে 30 বছর আগে, 40 বছর আগে এত সংখ্যায় তারা ছিলেন না, তাত পিজিটি বা পোস্ট ডক্টরাল ট্রেনিং পেতেন না, তার হাউস সার্জন কেউ করতো না। 10 ঘন্টা, 12 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা করে একটা অপারেশন তারা করতেন। সেই জন্য তারা কি করতেন, প্রোফাইল্যাকটিক একটা স্টকিনেট পরে নিতেন। স্টকিনেট কি, একটা স্পেশাল টাইপের মোজা, যেটা পাকে কম্প্রেস করে একটা আর্টিফিশিয়াল মাসেলের কাজ করত। ইলাস্টোক্রেপ স্টকিনেট। তার তলার দিককার প্রেশার, আঙুলের দিককার প্রেশার হবে 30 মিলিমিটার অফ মার্কারি, কাফ মাসেলের উপরে প্রেশার হবে 20 মিলিমিটার অফ মার্কারি। একটু পরে আর একটু ডিটেলসে আসবো, যখন ভেরিকোজ আলসার বা ভেরিকোজ ভেনাস আলসার এইটা সম্বন্ধে যখন পরের ভিডিওতে বলবো, তখন আমি বলবো যে এই স্টকিনেটটার কি উপকারিতা। কম্প্রেশন, ইলাস্টোক্রেপ, ব্যান্ডেজিং। তা এইটা হচ্ছে সার্জেনদের ঝুঁকি, যারা প্রলং সার্জারি করেন, ক্যান্সার সার্জন, অর্থোপেডিক সার্জন, এরা হচ্ছে ঝুঁকিপূর্ণ কাজ করেন। এই ভেরিকোসিটি হওয়ার তাদের বেশি চান্স অন্যান্য সার্জারির তুলনায়। অনেক সার্জন আছে দেখবেন, তারা ভেঙে ভেঙে নেয়। যেমন ক্লোজ স্পেসে একটা বদ্ধ ওটির মধ্যে অনেকে যদি থাকে, তা ভাগ ভাগ করে 30 মিনিটস করে একজন সার্জন যেখানে বেশি আছে, বা প্রাইভেট সেক্টরে যেখানে প্রচুর টাকা বিল করেন, সেখানে এরম ভেঙে ভেঙে করা যায়। কিন্তু সরকারি জায়গায় তো সেটা করা সম্ভব না, ওয়ার্কলোড বেশি, ম্যান পাওয়ার কম। সেখানে কিন্তু আমাদের বেশি চান্স খারাপ হওয়ার, আমরা কোভিড আক্রান্ত হওয়ার, ভেরিকোসিড ভেন হওয়ার যারা করেন। এই জন্য অনেকে গা বাঁচিয়ে, যেটুকু না করলে চাকরি বাঁচবে না, সেরকম অনেকেরই টেন্ডেন্সি নিজেকে বাঁচাও পরে অন্যকে বাঁচাও। তা দেখুন, ভেরিকোজ ভেন মানে হচ্ছে ডায়ালেটেড হবে সুপারফিশিয়াল ভেনাস সিস্টেম, ডায়ালেটেড টর্চুয়াস, আঁকা বাঁকা শিরা হবে। এইগুলোর মধ্যে প্রথম যে 3টে ভাগে আমরা অ্যানাটমিক্যালি ভাগ করতে পারি। নর্মালি হচ্ছে আমাদের এই ভেনগুলো সুপারফিশিয়াল, সারফেস থেকে, চামড়ার নিচের ভেন থেকে, সাবকিউটেনিয়াস থেকে ডিপ ভেনে যায়। যখন ভাল্ব খারাপ হয় তখন ডিপ থেকে সুপারফিশিয়ালে উঠে আসে, এবং নর্মাল ন্যাচারাল গেটওয়ে থেকে না যেতে পেরে, চ্যানেল থেকে না যেতে পেরে, আদার যে ছোটো ছোটো শিরা, উপশিরা, ভগবান আমাদের অনেক টিউব দিয়েছেন এক্সট্রা, যেগুলো আমাদের স্টেপনির কাজ করে। গাড়িতে দেখবেন একটা করে স্টেপনি সব গাড়িতে আছে, 1 লাখ টাকার ন্যানোতেও আছে, আবার BMW 28 লাখ, 40 লাখ, 50 লাখ, 60 লাখ, 80 লাখের গাড়িতেও আছে। স্টেপনি ভেন আমাদের পায়ের মধ্যে অনেকেরই আছে, সে বা শরীরেও আছে, কার্ডিয়াক ভেনও আছে। তাই স্টেপনি ভেনকে সেগুলো তখন ডায়ালেট করে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, টেলেনজিয়াকটেসিস, ডায়ালেটেড ইন্টারনার্মাল ভেনিউলস, এটা একটা অ্যানাটমিক্যাল ভ্যারাইটি, লেস দ্যান 1 মিলিমিটার হবে ডায়ামিটার। 2 নম্বর হচ্ছে রেটিকুলার ভেন, সরু সরু সুতোর মতো। তা যেখানে ব্লক হয়ে গেছে ভেন, একটা ড্রেন ধরুন বন্ধ, তা ড্রেন উপচে পড়ে বাইপাস দিয়ে যাওয়ার চেষ্টা করবে। একটা নদী বন্ধ হয়ে গেছে, তাই তার অন্য উপকূল দিয়ে, যেখানে ডাউনল্যান্ড, সেখান থেকে সে যাওয়ার গতিপথ করার চেষ্টা করবে। সেরকম রেটিকুলার ভেন,
সেটাও নন প্যালপেবল, হাত দিয়ে পাওয়া যায় না, 1 to 3 মিলিমিটার। টেলাঞ্জিওক্টেসিসের থেকে একটু বড়, এবং ভেরিকোজ ভেন গ্রেটার দ্যান 3 মিলিমিটার ডায়ামিটার হতে হবে। এর একটা সিপ ক্লাসিফিকেশান 1994 সালে বিজ্ঞানীরা করেছিল, তার এখন মডিফিকেশান এসে গেছে। যা হোক, আমি জাস্ট টাচ করে যাব আমাদের বোঝার জন্য যে কী করে আমরা ভেরিকোজ ভেন উইদাউট টেস্টিং, আমাদের কালার ডপলার স্টাডি বা ডুপ্লেক্স স্টাডি, যেগুলো পয়সা খরচ হয় অনেক, বা কালার ডপলার স্টাডিও অনেক ডিস্ট্রিক্ট হসপিটালে সুযোগ নেই, মেডিকেল কলেজগুলোই আছে কালার ডপলার, সেখানে আবার ডুপ্লেক্সও আছে। তা যা হোক, ডুপ্লেক্স কালার ডপলার সব জায়গায় কিন্তু সুযোগ নেই ভারতবর্ষ বা তথা এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর মধ্যে। সেই জন্য এই সিপ, ACAP, সিপ ক্লাসিফিকেশনস হচ্ছে সি ফর ক্লিনিক্যাল, দেখে চোখে দেখে রোগ ধরা, ই ফর এটিওলজিক্যাল, এই যে প্রলং স্ট্যান্ডিং, কে কী কাজ করে, ওয়েটার্সের কাজ করে না, আইসক্রিম সেলার, না প্রলং ক্লারিক্যাল ওয়ার্ক করে, না অপারেশন করে, না ওটি সিস্টার, এগুলো হচ্ছে, বা ওয়ার্ডেও অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রচুর লোককে ইঞ্জেকশন দেন আমরা দেখি দিদিমণিরা, এরাও কিন্তু ভালনারেবল, প্রফেশনালি ভালনারেবল। ট্রাফিক পুলিশ যারা রাস্তায় দাঁড়িয়ে থাকে 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা, এদেরও কিন্তু প্রফেশনাল হ্যাজার্ডস। এই জন্য এটাকে আর একটা নাম হচ্ছে ট্রাফিক পুলিশের রোগ, এটা ট্রাফিক পুলিশ ডিজিজ, ভেরিকোসিটি। তো দেখুন, এটাকে আমরা সিবিডি, কনিক ভেনাস ডিজিজ হিসেবে করি। এটা আবার 1994 সিপ ক্লাসিফিকেশন হয়, এটা আবার 2004 সালে মডিফাইড হয়, কনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি বা কনিক ভেনাস ডিজিজ হিসেবে এটা পরিচিত। এটা সি ফর ক্লিনিক্যাল, ই ফর এটিওলজিক্যাল, এ ফর অ্যানাটমিক্যাল, অ্যানাটমি কোন ভেনে হচ্ছে, পি ফর প্যাথোফিজিওলজিক্যাল। এই সিপ ক্লাসিফিকেশন CEAP, সিপ 94 এটার আবিষ্কার হয় এবং 2004 সালে এটা মডিফাইড হয়। তার দিয়ে আমরা কি করে ভাগ করব এই ভেনাস সিস্টেমের ডিজিজগুলোকে। দেখুন, স্টেজ 0, আমাদের কোনো ভেনের রোগ নেই, দেখে মনে হচ্ছে কোনো রোগ নেই, কোনো মোটা মোটা ভেন নেই, কোনো ভেন আমি হাতে পাচ্ছি না, তাই তাকে স্টেজ 0 নাম দিচ্ছি। সিপ ক্লাসিফিকেশন স্টেজ 1, স্পাইডার ভেন, সরু সরু সুতোর মতো, আর টেলাঞ্জিওক্টেসিস লেস দ্যান 1 মিলিমিটার যে ডায়াগ্রাম, এটা একটা জাস্ট ভেনাস প্রেশার বাড়ে, স্ট্রেচেস দ্য ওয়াল ভেনের, এটা সিপ ক্লাসিফিকেশন 1। সিপ 2 হচ্ছে এনলার্জড হবে, দড়ির মতো হবে, রপি হবে, ভেনাস লার্জার দ্যান 3 মিলিমিটার, এটা সিপ ক্লাসিফিকেশন 2। সিপ 3 হবে ইডিমা, যেটা বলছিলাম, সকালবেলা জুতো কিনতে গিয়ে এক মাপ, বিকেলে গিয়ে, সন্ধ্যায় গেলে, ইভিনিংয়ে গিয়ে জুতো কিনতে গেলে কভার্ড শুজগুলোর আর এক মাপ। কেন হচ্ছে? এই সিপ 3 ইডিমা হবে, ফুলবে, ভেন্স লিক হবে এবং ইন্ডেন্টেশন, টিপলে থাম দিয়ে যদি আমি টিপি গর্ত হয়ে যাবে, দ্যাট ইজ কল্ড উইদাউট হাইপার টেনশন। যদি টিপলে গর্ত হয় একটা অ্যাডাল্টের, তাহলে আমরা কিন্তু সবসময় মাথায় রাখবো যে সিপ ক্লাসিফিকেশন 3 আমাদের শরীরে আসতে চলেছে। সিপ ক্লাসিফিকেশন 4 হচ্ছে স্কিন চেঞ্জ, এটা দেখলেই বুঝবো, জায়গাটা কালো হয়ে যাবে, পিগমেন্টেশন, চুলকাবে যদি তেল না দিই, যে কোনো তেল, নারকেল তেল, অলিভ অয়েল, সর্ষের তেল, বোরিক অ্যাসিড, বোরোলিন, যে কোনো অয়েনমেন্ট, লিনিমেন্ট দিলে এই চুলকানিটা কমবে এবং পাটাকে তুলে রাখতে হবে, এলিভেশন করতে হবে। আর কি, লাইপোডার্মাটোস্ক্লেরোসিস, দেখবেন অনেকের পায়ে সাদা সাদা অনেকটা জায়গা ধরে শুকনো চামড়া আছে বা অ্যাট্রপিক ব্লাঞ্চি আছে, সেইগুলোর হচ্ছে এই ভেরিকোসিটি স্টেজ 4। স্টেজ 5 স্কিন চেঞ্জেস হবে উইথ হিলড আলসার, এবং স্টেজ 6 হবে, সিপ 6 হবে যখন আমাদের স্কিন চেঞ্জেস হবে, অ্যাক্টিভ আলসার থাকবে, ভেরিকোজ আলসার, ভেরিকোজ ভেনাস আলসার। এটা কিন্তু একটা খুব মারাত্মক সাইন। গেইটার যে রিজন বলা হয়, লেগ মিড কাপ থেকে অ্যাঙ্কেল জয়েন্ট অবধি এরম একটা এরিয়া মিডিয়ালি থাকে, রিবসেস, উজেস এবং রেড বেসেস। এই যে আলসারটা হবে তার তলাটাতে লাল বেস থাকবে, লাল টকটকে। আর কি হবে? উজেস, জল বেরোবে এখান থেকে এবং পেইনফুল, ব্যথা থাকবে। পেইন, ইডিমা রিলিভ বাই এলিভেশন। যদি আমরা যাদের ভেরিকোসিটি আছে, দুরকম চিকিৎসা আছে দেখুন, 70 to 80% হচ্ছে সার্জারিতে সারে, 20% সার্জারি করলেও এই 20% মেনে না নিলে আবার হবে, রেকার করবে। এবং এই ভেরিকোসিটি কিন্তু আদার্স জায়গাও হয় আমাদের, যেমন ইসোফেজিয়াল ভেরিক্স। দেখবেন মাতালরা অনেকের পেটে জল জমে যাওয়ার পর, যারা মদ খান, ক্রনিক অ্যালকোহল অ্যাডিকশান আছে, বা ফুটপাতের গরিব মানুষ, অ্যান্টিঅক্সিডেন্ট কম খান, লিভার প্রোটেক্টিভ ভিটামিনস কম খান, সেই সমস্ত মাতাল মানে অ্যালকোহলিক অ্যাডিকশান যাদের আছে, তারা দেখবেন রাস্তায় বমি করে মরে যায়, রক্তপাত হয়ে বাড়িতে মরে যায় গরিব মানুষ।
নেশাগ্রস্ত মানুষ, এদের প্রতি আমাদের যথেষ্ট সিম্প্যাথি আছে, কিন্তু সবাইকে আমরা বাঁচাতে পারি না, কিছুতেই পারি না। কারণ সব জায়গায় ব্যান্ডিং, স্ক্লেরোথেরাপি, ইসোফিজিয়াল ভ্যারিক্সের সুযোগ সুবিধা নেই। একটা জায়গায় এসএসকেএম, পশ্চিমবাংলার মানুষেরা সবাই গিয়ে ভিড় করে, সেখানেও ডাক্তারের সংখ্যা কম। এখন নানা দিকে মুশকিল, সব অ্যালকোহলিক পেশেন্ট যারা রক্তবমি করে মৃত্যু হয়, অনেক বড় বড় ঘরেও হয়, কিন্তু তাদের আমরা সবাইকে বাঁচাতে পারি না বা কেয়ার দিতে পারি না। এবার দেখুন আর কোথাও হয়, রেকটামে হয়, দেখুন পাইলস, ভেনাস ডায়ালিটেশন, ভেনাস কুশন নিচে নেমে আসে, থ্রম্বোস পোলাপস পাইলস বা পোলাপস পাইলস, স্টেজ 3, স্টেজ 4 পাইলস। আপনারা জানেন অশ্ব বলে বাংলায় প্রচলিত পাইলস, পেইন ছাড়া, ফ্রেশ ব্লিডিং, তাজা রক্ত কলের জলের মতো বেরোয়, পায়খানার ব্লাস্ট, তাকে বলে পাইলস। পেন হয় না, ব্যথা হয় না। এবার দেখুন সেই পাইলসের আবার শ্রেণী বিভাগ আছে, 1, 2, 3, 4, 4 রকম, সেসব অত ডিটেলসে আমি যাচ্ছি না। এটাও কিন্তু একটা ভেনাস ডিজিজ। আর কি হয়, পুরুষ গন্ধাত্বের অন্যতম কারণ ভেরিকোসিল, বা ডান দিকে বেশি হয়। আর এই ভেরিকোসিলটায় দেখবেন বাঁদিকেও চান্স আছে, ভেনের উপর বেশি চাপ পড়ে, অ্যাকুটলি এই ভেনটা ওপেন করে উপরে, প্লাস লোডেড রেকটামের চাপ বাঁদিকে থাকে বলে এবং লম্বা থাকে বলে এই বাঁদিকে এই ভেরিকোসিলে কিন্তু টেম্পারেচারটা স্কোটামের বাড়িয়ে দেয়, যার ফলে স্পার্মাটোজেনেসিসের হ্যাম্পার করে, বাচ্চা হয়, অনেকের হয় না। স্টেজ 3-4 খুব ডিফিকাল্ট, ওটি করতে হয়, অপারেশন করতে হয়, করলে এরও রেকারেন্সের চান্স আছে, মেনটেন করতে হবে। মূল কথা হচ্ছে এই সমস্ত রোগের। তাই এই দেখুন ভেনাস রোগগুলো কিন্তু রেকার করতে পারে। আর যেটা বলবো, ভেনাস রোগের কিন্তু কোনো ওষুধ সেরকম নেই, কোনো ওষুধ নেই, নো ড্রাগ ইজ অ্যাভেলেবেল ডেফিনেটলি অ্যাক্টিং। আমরা প্রমাণিত কোনো ওষুধ আমরা পাবো না, একমাত্র কম্প্রেশন ব্যান্ডেজিং করতে পারি। ভেনাস আলসারে যেমন অ্যান্টিবায়োটিক্সের কোনো রোল নেই, আরও ক্ষতি করে। অ্যান্টিবায়োটিক কী করে, সেন্সিটাইজড করে দেয় ওই আলসার বেসটাকে, ওই মানুষটাকে ওই অ্যান্টিবায়োটিকের প্রতি, সেটা একটা ব্যাপার। আর এছাড়া কতগুলো ওষুধ কাজ করে বলে দাবি করে সবাই, ডায়োসমিন এবং হেসপেরিডিন বলে একটা ওষুধ আছে, সিজ দ্য লস ইজ দ্য ফ্লো, এরা ভেনাস ওয়ালের যে লস সেটাকে নাকি পূরণ করে বলে দাবি করে। অ্যালডোসমিন বলে একটি কোম্পানির তো ব্র্যান্ড নেম দাবি করছে। ডায়োসমিন, হেসপেরিডিন, সিজ দ্য লস ইজ দ্য ফ্লো, 1000 মিলিগ্রাম আর 500 মিলিগ্রামের ট্যাবলেট আছে। প্রথম 4 দিন 3 গ্রাম করে, 3টে করে খেতে হয়, পরের 3 দিন হচ্ছে 2 গ্রাম করে খেতে হয়, পরে 1 গ্রাম করে 2-3 মাস খেলে নাকি কাজ হয়। আর একটা হচ্ছে ফ্লাভোনাইডস, এটাও কাজ করে। আবার কেউ কেউ অ্যাসপিরিন দেন, তার কোনো প্রমাণিত সত্য নেই, তবে ডিভিটিকে হয়তো অ্যাসপিরিন প্রিভেন্ট করে, আর ক্যান্সারকে প্রতিরোধ করে কোলনে, এটুকু আমরা জানি, বা হার্ট অ্যাটাককে প্রিভেন্ট করতে পারে। পেন্টক্সিফাইলিন, এটাও একটা ভ্যাসোডাইলেটরি ড্রাগ। ক্যালসিয়াম ডবিসিলেট, এই ড্রাগও পাওয়া যায়, এটাও একটা দিই আমরা, কিন্তু কি কাজ করে জিওকে গড অনলি নোজ। কিন্তু আমাদের মানুষের বলে, আমাকে একটু ওষুধ দিলেন না আপনি, এমনি এমনি বলে ছেড়ে দিলেন ডাক্তারবাবু, এরকম যারা বলে তাদেরকে আমরা দিই। তার মূল হচ্ছে অপারেটিভ ট্রিটমেন্ট, 70 থেকে 80 ভাগে কিওর হয়। আগেকার দিনের ডাক্তারবাবুরা, আমাদের টিচাররা করতেন যেটা, বা এখনও করেন, ভেনাস ট্রিটমেন্টগুলোর মধ্যে স্ট্রিপিং করেন, ভেনটাকে ছিঁড়ে এনে কম্প্রেশন ব্যান্ডেজিং করেন। তার আগে ফ্লাশ লাইগেশন, স্যাফিনোফেমোরাল জাংশনে গিয়ে 3টে ব্রাঞ্চ বলা হয়, কিন্তু আরও 2-1টা এক্সট্রা ব্রাঞ্চ থাকে, যার জন্য রেকারেন্সের চান্স বেশি। ওই 4-5টি 6টি ব্রাঞ্চ যে কটা পাবো ওখানে কিন্তু ফ্লাশ লাইগেশন, একদম স্যাফিনোফেমোরাল জাংশন ঘেঁষে টাইং আপ করতে হবে। তারপর ওখান থেকে নল ঢুকিয়ে আমাদের গোয়ালির উপর থেকে গ্রেট সাফেনাস ভেনটাকে পুরো স্ট্রিপিং আউট। ভেন স্ট্রিপার কিনতে পাওয়া যায়, বা মেটালিক হলেও চলে, অ্যাডজাস্টেবল করে। এটা হচ্ছে পুরনো দিনের ওল্ড মেথড। ওল্ড ইজ গোল্ড, কিন্তু সবসময় তা হয় না। এখন বিনা কাটা ছেঁড়া, বিনা রক্তপাতে কতগুলো সার্জারি এসে গেছে। আরএফএ, যেটা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন, একটা ছোট ইঞ্জেকশনের মতো ছোট্ট ফুটো দিয়ে নিক করে রেডিও ফ্রিকোয়েন্সি পাঠিয়ে ভেনাস দুটো ওয়ালকে ড্যামেজ করে, ফাইবোসিস করে, অক্লুশন করে দেওয়া হয়। এটা একটা খুব ভালো পদ্ধতি। আবার অনেকে বলেন লেজারও ভালো পদ্ধতি। লেজারে মেশিনটার খরচা বেশি, এছাড়া লেজার ভেনাস অ্যাবলেশনও কিন্তু খুব ভালো কাজ করে। তা লেজার ভেনাস অ্যাবলেশন যদি আমরা করি, তারও কিন্তু উপকারিতা ভালো। এছাড়া ফোম স্ক্লেরোথেরাপি বা মেকানিকো কেমিক্যাল অ্যাবলেশন থেরাপি, এটাও অনেকে ইনজেক্টেবল করেন। আর ভেনাস ডিজিজে
2-3টে জিনিসে খুবই অসুবিধা। পুলিশ, মিলিটারি, ডিফেন্সে যাওয়া যায় না, পুলিশ সার্ভিসে তো নয়ই, মিলিটারিতেও নেয় না। সেই জন্য এই অপারেশন করে। যদি কারো হাতে পায়ে বিশেষ করে যদি 2-4টে ভেন জেগে থাকে, আমরা টেম্পোরারি স্ক্লেওথেরাপি করে ব্যান্ডেজিং করে ওটাকে অ্যাবলিশ করার চেষ্টা করি, যাতে ছেলেটি চাকরি পায়। একটি ভেরিকোসিটি হচ্ছে কন্ট্রা ইন্ডিকেশন ফর ডিফেন্স জব। এছাড়া সমস্ত রকম কাজই ভেরিকোসিটিকে নিয়ে করা যায়। শুধু আমাদের 1-2টো জিনিস মনে রাখতে হবে, যে প্রতি 20 মিনিট অন্তর অন্তর আমাদের সিটিং পোস্টার বা স্ট্যান্ডিং পোস্টারে থাকা যাবে না, একটু হেঁটে নিতে হবে। আর কি, রাতে ঘুমাবার সময় বা প্রতিদিন অন্তত 20 মিনিট করে ইচ টাইম 3বার দিনে, ইভিনিং, নুন, নাইট। মর্নিং কেন বলছি না? মর্নিংয়ে রেস্টের পর পায়ে কোনো ফোলা থাকে না। মর্নিংটা সেফ ভেনাস ডিজিজে। ওই সকালে 1 মাপ জুতোর, বিকেলে আর 1 মাপ, বুঝতে পারছেন ব্যাপারটা? তো সেই জন্য আমরা যেটা করতে পারি, ইভিনিং, নুন এবং নাইট, এই 3টে ক্ষেত্রে 20 মিনিট করে একটা পিঁড়ি বা জল চৌকি বা ছোট্ট একটা টুলের উপর পাটাকে রেখে 6 থেকে 12 ইঞ্চি উপরে আমরা হার্টের লেভেলের উপরে যদি পাটাকে রাখি, তাহলে যে অসুবিধাটা আমাদের হচ্ছিল, যে অসুবিধাটা এই হচ্ছিল যে হার্ট তো দৈনিক জানেন আপনারা 1 লক্ষ বার পাম্প করে, প্রতি মিনিটে 72 থেকে 80 বার, 60 মিনিটে 1 ঘন্টা ইন্টু 24, দেখুন 1 লক্ষ বারের কাছাকাছি আসছে। ওই অ্যারাউন্ড 1 লাখ বার পাম্প করে। পাম্প করলে আর্টারি দিয়ে রক্তগুলো যায়, কিন্তু এই পায়ের বুড়ো আঙুলের রক্ত কী করে আবার হার্টে ফিরবে? সেটাই ভেনাস সিস্টেম। একমুখী ভাল্ব থাকে, সেই ভাল্বে যদি ডিফেক্ট থাকে, তাহলে ওই কাপ মাসেলের পাম্পিং, ফুটের পাম্পিং বা কম্প্রেশন ব্যান্ডেজিং করলে খানিকটা রক্ত তুলে দেয়, হার্টে ফেরত আসে ডিঅক্সিজেনেটেড ব্লাড। তা সেইটা ভেনাস সিস্টেমের কাজ, কিন্তু সেখানে ভালভে যদি ডিফেক্ট থাকে সেটা আমাদের হ্যাম্পার করে। সেই জন্য আমরা যেটা করব, রান্নাঘরেও এই আঁকা বাঁকা শিরা বা রগ যদি বেরোয় কারো, তাকে এই ফর্মুলাই মেনে চলতে হবে, যে 20 মিনিট করে আমরা প্রতিবার, এই সকাল, দুপুর, রাত্রি 3বার অন্তত, সকাল নয়, সকালে ভেনাস সিস্টেমের রোগ কিন্তু দেখা যায় না সেরকম, কারণ রেস্টের পর তখন ইডিমাও থাকে না, অসুবিধা হয় না, একও থাকে না, ব্যথা হয় না। ইভিনিংয়ের ডিজিজ এটা মূলত। তখন আমরা কি করব, তখন পিঁড়ি বা জল চৌকি বা ছোট একটা কিছুর উপর রেখে রাতে বালিশ দিয়ে পায়ের নিচটা উঁচু করে যদি পাটাকে রাখি, তাহলে পা ব্যথাও কমবে। দেখবেন দিদিমা, ঠাকুমা, দাদুরা নাতি নাতনিদের বলে, আমার পাটা একটু পাড়িয়ে দে। এটা কি ব্যাপার? পাড়াতে কেন বলে? পাড়াতে বলে এই যে ভেনাস সিস্টেমে গন্ডগোল আসছে। সেই জন্য আমরা অ্যালার্ট হয়ে যাব কি থেকে কি হয়। অনেক পড়াশোনা করলে, আপনারাও সব শুনলে, এই যে রেডিমেড নলেজটা দিচ্ছি, এটাকে কাজে লাগালে অনেক রোগ কিন্তু আপনারা আগে থাকতেই, রোগ হওয়ার আগে থাকতেই ধরতে পারবেন। ওই প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর আমি বলি না, প্রিভেনশন ইজ চিপার দ্যান ট্রিটমেন্ট। দেশের ক্ষেত্রে, ফ্যামিলির ক্ষেত্রে যে ওভারলোডিংটা আপনারা করে দেবেন, ফাইন্যান্সিয়াল ওভারলোডিং চিকিৎসায়, সেটা কিন্তু তার এফেক্ট, আপনার কর্মক্ষমতার এফেক্ট কিন্তু দেশের অর্থনীতিতে ইনডাইরেক্টলি পড়বে। সেই জন্যই সবই যদি আমরা অসুস্থ রোগ হই, তাহলে অসুস্থ ভারতবর্ষ গড়ে তো লাভ নেই। পৃথিবীতে আমরা যেমন আছি, সেকেন্ড পপুলাস কান্ট্রি, 138 কোটি, চায়না 143 কোটির লোক, এই বিশ্বে 750 কোটি টোটাল এই প্ল্যানেটে মানুষ বাস করে, মনুষ্য প্রজাতি। তার মধ্যে আমরা যেমন সেকেন্ড, আমরা যেন এদিক থেকেও অন্তত রোগ প্রতিরোধের দিক থেকেও যেন ফার্স্ট সেকেন্ডের মধ্যে থাকতে পারি, এই আশা ভরসা রেখে এই আজকের একটি অত্যন্ত কমন, প্রায় 23% লোক পৃথিবীর এতে আক্রান্ত, এবং প্রতি বছর 10 মিলিয়ন করে ইন্ডিয়াতে 138 কোটি মানুষের এই রোগ হয়। এবং পেশাগত ঝুঁকি, কিছু কনজেনিটাল জন্মগত ত্রুটি, দুটো মিলিয়েই হয়। তা পেশাগত ঝুঁকিটাকে আমরা কাটিল করতে পারি, জন্মগত যে প্রবলেমগুলো আসে সেটাকেও আমরা এই এক্সারসাইজের মাধ্যমে বা এই পলিসিগুলোর মাধ্যমে আমরা সেটাকেও অ্যাভয়েড করতে পারি, যাতে আমাদের ওয়ার্কিং পিরিয়ডস বা ওয়ার্কিং ডেজটা নষ্ট না হয়। এইটা আমরা ভেবে আমাদের দেশের ইকোনমি, ফ্যামিলির ইকোনমি সবই যেন আমরা মেনটেন করতে পারি, এই বলে এবং আপনাদের সকলের সুস্থতা কামনা করে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে এই আশা রেখে শেষ করলাম।